নমস্কার, আমি বিচিত্রা। সারা বিশ্বের সেরা রূপকথার গল্প নিয়ে চলে এসেছি। তো আজ আমি আপনাদের শোনাবো চেকোস্লোভাকিয়ার একটি সুন্দর রূপকথার গল্প, যার নাম দিয়েছি আমি বুদ্ধি ও ভাগ্য। বুদ্ধি বড় না ভাগ্য বড়? আজকে তেমনই একটি সুন্দর গল্প আমি উপস্থাপনা করতে চলেছি। আপনারা শুনুন, নিশ্চয়ই ভালো লাগবে। একদিন এক বাগানে ভাগ্যের সঙ্গে বুদ্ধির দেখা হলো। বুদ্ধি একটা বেদিতে বসেছিল। ভাগ্য এসে বলল, তুমি একটু সরে বসো তো, আমাকে বসতে দাও। বুদ্ধির বয়স তখন একদম কম, অভিজ্ঞতাও তেমন নেই, তাই ও বুঝতে পারছিল না যে জায়গাটা ছাড়াটা উচিত হবে কিনা। ও বলল, আমি কেন সরে বসবো? তুমি আমার থেকে কোনো অংশেই বড় নয়। ভাগ্য উত্তর দিল, দেখো, লোকে তাকেই বড় বলে যে নিজের কাছে সফল, যে নিজের কাজের দ্বারা সফল। ওই যে দূরে এক চাষির ছেলে লাঙল চষছে, দেখতে পাচ্ছ? চলো আমরা এক এক করে ওর মধ্যে প্রবেশ করি। আমার মাধ্যমে, অর্থাৎ ভাগ্যের জোরে ও যে সাফল্য লাভ করবে, তোমার মাধ্যমে অর্থাৎ বুদ্ধি দিয়ে যদি তার থেকে বেশি সাফল্য লাভ হয়, তাহলে আমি তোমাকেই বড় বলে মানব। আর যেখানে যখনই দেখা হবে, আমি তোমাকে জায়গা ছেড়ে দেব। বুদ্ধি রাজি হলো। ও তখনই গিয়ে চাষির ছেলের মাথায় ঢুকলো। মুহূর্তে চাষির ছেলে অনুভব করলো যে ওর মাথায় বেশ বুদ্ধি আছে। ও ভাবতে আরম্ভ করলো, কেন আমি সারা জীবন এভাবে লাঙল চষে যাব? আমি তো অন্য কোথাও গিয়ে কাজ দেখাতে পারি, কিছু কাজ শিখতে পারি। ও লাঙল রেখে বাড়ি চলে গেল। গিয়ে বাবাকে বলল, বাবা, চাষের জীবন আমার আর ভালো লাগছে না, আমি মালির কাজ শিখব। ওর বাবা অবাক হয়ে বললেন, তোর কি হলো ভানিক? তুই কি পাগল হয়ে গেলি? কিন্তু ভানিক বারবার বলতে তখন অবশেষে ওর বাবা বাধ্য হয়ে রাজি হয়ে গেল। কিন্তু ভানিক সঙ্গে সঙ্গে রেডি হতে আরম্ভ করলো বা তৈরি হতে আরম্ভ করলো অন্য কাজে যোগ দেওয়ার জন্য। তো চাষি তখন বললে, পারলে শেখো মালির কাজ, তোমার যা ভালো লাগে তুমি তাই। কিন্তু মনে রেখো, তুমি নও, আমার পরে তোমার ভাই হবে এই বাড়ির মালিক। ভানিক আর কিছু না ভেবে বাড়ি থেকে বেরিয়ে গেল। ও রাজার বাগানের মালির কাছে গিয়ে কাজ শিখতে শুরু করলো। ও খুব তাড়াতাড়ি কাজ শিখে নিতে লাগলো। কিছুদিনের মধ্যেই ও মালির কথা না শুনে নিজের ইচ্ছে মতো কাজ করতে শুরু করলো। মালি প্রথমে খুব রেগে গেলেও দেখলো যে এতে বাগানের কাজ আরো ভালো হচ্ছে, তাই সেও আর কিছু বলতো না ভানিক। মালি বলতো, আমার থেকে তোমার অনেক বেশি বুদ্ধি, তাই তুমি যেমন খুশি করবে তেমনই হবে। কয়েকদিনের মধ্যেই ভানিক বাগানটাকে এত সুন্দর করে সাজিয়ে তুলল যে রাজা দেখে খুব খুশি হলেন। রোজ বিকেলে রাজা, রানী ও তাদের একমাত্র মেয়ে বাগানে বেড়াতে আসে। রাজকন্যা ছিল খুব সুন্দর, কিন্তু 12 বছরের পড়া মাত্রই
সে কথা বলা বন্ধ করে দিয়েছিল। তারপর থেকে তার মুখে একটাও কথা শোনা যায়নি। এজন্য রাজার দুঃখের শেষ ছিল না। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও যখন মেয়ের মুখে কথা ফুটল না, তখন রাজা একদিন ঘোষণা করে দিলেন, যে রাজকুমারীর মুখে কথা ফোটাতে পারবে তার সঙ্গে রাজকুমারীর বিয়ে হবে। তারপর থেকে অনেক রাজা রাজপুত্র এসে চেষ্টা করেছে, কিন্তু কেউই সফল হতে পারেনি রাজকন্যাকে কথা শেখাতে। ভানেক ভাবল, আমি একবার চেষ্টা করে দেখি না। আমি ওর কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে হয়তো রাজকুমারী উত্তর দেবে। ভানেক রাজার কাছে গিয়ে তার ইচ্ছের কথা বলল। রাজা তখন ভানেক ও পার্ষদদের নিয়ে রাজকুমারীর কাছে গেলেন। রাজকুমারীর একটা ছোট্ট সুন্দর কুকুর ছিল। কুকুরটা রাজকুমারীর খুব প্রিয় ছিল, কারণ তার খুব বুদ্ধি ছিল, আর রাজকুমারীর সব ইশারা ইঙ্গিত বুঝতে পারত সেই ছোট্ট কুকুরটি। কুকুরের নাম ছিল টোটো। ভানেক রাজকুমারীর ঘরে এসে এমন ভাব করলো যেন রাজকুমারীকে সে দেখতেই পায়নি। সেই কুকুরটার দিকে তাকিয়ে বলল, টোটো, আমি শুনলাম তোমার নাকি খুব বুদ্ধি, তাই একটা ব্যাপারে তোমার পরামর্শ নিতে এলাম। একবার আমরা 3 বন্ধু, আমি, এক দর্জি ও এক ভাস্কর মিলে দূর দেশে বেড়াতে গিয়েছিলাম। এক গভীর বনের মধ্যে দিয়ে যেতে 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 রাত হয়ে গেল। আমরা ওখানে রাত কাটাবো বলে ঠিক করলাম। হিংস্র বন্য জন্তুদের হাত থেকে বাঁচার জন্য আমরা আগুন জ্বালালাম, আর 3 বন্ধু পালা করে জেগে পাহারা দেব বলে ঠিক করলাম। তো যথারীতি প্রথমে পাহারা পড়ল ভাস্করের, অর্থাৎ ভাস্কর পাহারা দিতে লাগলো, আর আমরা 2 জনে ঘুমোলাম। ঘুম তাড়ানো আর সময় কাটানোর জন্য সে একটা গাছের গুঁড়ি কেটে ভাস্কর কি করলো, এক খুব সুন্দরী এক মেয়ের মূর্তি বানালো। কারণ বসে থাকতে থাকতে তো তার ঘুম এসে যাচ্ছে, বসে থাকলে স্বাভাবিকভাবেই ঘুম আসে। তো ঘুমটা কাটানোর জন্য ভাস্কর নিজে যেটা পারে সেটাই করতে শুরু করলো। তারপর দর্জিকে ডেকে তুলল পাহারা দেওয়ার জন্য। দর্জি তো উঠে মূর্তিটা দেখে অবাক। ভাস্করকে জিজ্ঞাসা করতে ও বলল, আমার ঘুম পেয়ে যাচ্ছিল আর সময়ও কাটছিল না, তাই বসে বসে বানালাম। তুমি যদি দেখো তোমার সময় কাটছে না, তাহলে এর জন্য পোশাক বানাতে পারো। দর্জি তখনই কাঁচি বের করে কাপড় কেটে সূচ সুতো দিয়ে সেলাই করে এক সুন্দর পোশাক বানালো। তারপর পোশাকটা ওই মূর্তিটাকে পরিয়ে আমাকে ডেকে তুলল। আমিও অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ব্যাপারটা কি? তখন দর্জি বলল, সময় কাটানোর জন্য ভাস্কর এই মূর্তিটা বানিয়েছে, আর ওই একই কারণে আমি ওর পোশাক বানালাম। এখন তুমিও যদি দেখো সময় কাটছে না, তাহলে একে কথা বলা শেখাতে পারো। সকাল হওয়ার আগেই আমি মূর্তিটাকে কথা বলা শিখিয়ে ফেললাম। কিন্তু সকাল হতেই আমার বন্ধু 2 জন উঠে পড়ল। তারপর ওরা 2 জনাই মূর্তিটাকে দিকে এগিয়ে এলো। দেখে মূর্তিটা কথা বলছে। তখন ওরা 2 জনেই মূর্তিটার দাবি করল।
ভাস্কর বলল, আমি একে তৈরি করেছি, তাই মূর্তিটার উপর অধিকার আমার। দর্জি বলল, আমি এর পোশাক বানিয়েছি, তাই মূর্তিটার উপর দাবি আমার। আমি বললাম, আমি একে কথা বলতে শিখিয়েছি, তো স্বাভাবিকভাবেই আমি ওর প্রাণ দিয়েছি, ওই মূর্তিটার দাবি আমিই করব। এখন টোটো, তুমি বলো মূর্তিটা আসলে কার হতে পারে? কুকুর তো কিছুই বলল না, কারণ কুকুরটা তো আর কথা বলতে পারে না। কিন্তু রাজকুমারী হঠাৎ কথা বলে উঠল, তোমার ছাড়া আর কার হতে পারে? ভাস্কর মূর্তিটি বানিয়েছিল ঠিকই, কিন্তু প্রাণ ছাড়া তার কি দাম? দর্জি পোশাক বানিয়েছে ঠিকই, কিন্তু যে কথাই বলতে পারে না, তার পোশাকের কি মানে? তুমি মূর্তিটাকে সব থেকে বড় পুরস্কার দিয়েছ, তাই তুমি ওকে প্রাণ দান করেছ আর ওকে কথা বলতে শিখিয়েছ, তাই একমাত্র তোমারই সম্পূর্ণ অধিকার আছে ওকে পাওয়ার। রাজকুমারী বেশ সুন্দর করে বলে উঠল কথা। ভানেক বলল, আমি তোমাকে কথা বলতে শিখিয়েছি আর এক নতুন জীবন দিয়েছি, তাহলে তোমার কথা মতো আমার সম্পূর্ণ অধিকার আছে তোমাকে পাওয়ার। কিন্তু রাজা বলে উঠলেন, তুমি আমার মেয়ের মুখের কথা ফুটিয়েছ, এজন্য যথেষ্ট ধনসম্পদ আমি তোমাকে দেব, কিন্তু তুমি নিম্ন শ্রেণীর লোক, তাই তোমার সঙ্গে রাজকুমারীর বিয়ে হওয়া কিছুতেই সম্ভব নয়, এটা অসম্ভব ব্যাপার। আমি তোমাকে ধন দৌলত সমস্ত কিছু দেব, কিন্তু রাজকুমারীর সঙ্গে তোমার বিবাহ দেব না। কিন্তু ভানেক অন্য কোনো পুরস্কারই রাজি হলো না। সে বলল, রাজা বিনা শর্তে কথা দিয়েছিলেন যে যে রাজকুমারীর মুখে কথা ফোটাবে তার সঙ্গেই রাজকুমারীর বিয়ে দেওয়া হবে। রাজার কথাই আইন, রাজাই যদি আইন না মানেন তবে অন্যরা কেন মানবে? তাই রাজার উচিত অবশ্যই আমাদের বিয়ে দিয়ে দেওয়া। প্রহরী, একে বেঁধে নিয়ে যাও। রাজামশাই অর্ডার করলেন, আদেশ দিলেন, প্রহরী, তুমি এখনই একে বেঁধে নিয়ে যাও। রাজার এক পার্ষদ চেঁচিয়ে উঠল, ও রাজাকে অপমানজনক কথা বলেছে, প্রাণদণ্ডই ওর একমাত্র শাস্তি, একে প্রাণদণ্ড দেওয়া হোক। রাজাও তাই ঘোষণা করলেন। ভানেককে তখনই বেঁধে বন্যভূমিতে বা বদ্ধভূমিতে নিয়ে আসা হলো। ভাগ্য এখন বদ্ধভূমিতে অপেক্ষা করছে, কারণ বুদ্ধি আর ভাগ্য সব জায়গাতেই পৌঁছতে পারে, এটা আমরা সবাই জানি। ভাগ্য ফিসফিস করে বুদ্ধিকে বলল, দেখো তোমার পাল্লায় পড়ে এর কি হাল হয়েছে, এর প্রাণ যেতে বসেছে, আমাকে তোমার জায়গা ছেড়ে দাও, দেখো আমি কি করতে পারি। জল্লাদ ভানেককে মারার জন্য যেই তলোয়ার তুলেছে তখনই ভাগ্য ভানেকের মধ্যে প্রবেশ করল, আর অমনি তলোয়ার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আরেকটা তলোয়ার আনার আগেই দেখা গেল রাজপ্রাসাদের দিক থেকে সাদা পতাকা উড়িয়ে তীর বেগে ঘোড়া ছুটিয়ে একজন আসছে, তার পেছনে রাজার সোনার রথ আসছে ভানেককে নিতে। আসল ব্যাপারটা কি হলো? রাজকুমারী নিজেই রাজাকে বলেছে যে ভানেকের কথা মিথ্যে নয়, কথা দিলে রাজার উচিত সেই কথার দাম রাখার।
আর যদিও খানিক নিম্ন শ্রেণীর, কিন্তু রাজা ইচ্ছে করলেই তাকে রাজপুত্র করে দিতে পারেন। রাজা তখন নিজের ভুল বুঝতে পেরে ভানুককে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার জন্য রথ পাঠিয়ে দিলেন। এরপর রাজার লোকজন ভানুককে রথে বসিয়ে রাজপ্রাসাদে নিয়ে গেল, আর রাজার আদেশে ওই প্রাসাদকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তারপর ধুমধাম করে ভানে ও রাজকুমারীর বিয়ে হয়ে গেল। এরপর থেকে যখনই ভাগ্য আর বুদ্ধির দেখা হতো, বুদ্ধি সব সময় মাথা নিচু করে ভাগ্যকে সম্মান জানাতো আর ভাগ্যকে পথ ছেড়ে দিত। তো এর থেকে আমরা কি বুঝলাম? যে আমাদের ভাগ্য আর বুদ্ধি দুজনকেই বিশেষভাবে প্রয়োজন, কিন্তু বুদ্ধি কি করে, একটা সময় এসে এত তার আকাঙ্ক্ষা বেড়ে যায়, তখন বুদ্ধি নাশের পথে চলে যায়। তখন যে সামলাতে পারে সে হলো ভাগ্য। তো ভাগ্য যদি আমাদের ঠিক থাকে, ভাগ্য যদি আমাদের ফেভার করে, সব সময় আমরা এগিয়ে যেতে পারি। তো কেমন লাগলো বন্ধুরা আমার গল্প শুনতে? আমি কি পারছি আপনাদের ছেলেবেলাটা আপনাদের কাছে একটু একটু করে মনে করিয়ে দিতে? আমি সব সময় চেষ্টা করব সেরা গল্পটি, সেরা ভালো লাগার বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগছে আর কেমন ধরনের গল্প শুনতে ভালোবাসেন, শুনতে পছন্দ করেন, আমাকে জানাবেন। আমি আপনাদের বিচিত্রা দিদি সব সময় চেষ্টা করব আপনাদের সঙ্গে সেরা জিনিসটা শেয়ার করে নিতে। আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটুকুই আমার কাম্য।